আসসালামু আলাইকুম। আজ 19 জানুয়ারি 2026 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের পক্ষে ঐতিহাসিক সিদ্ধান্ত পাকিস্তানের, বেকায়দায় আইসিসি। ইরানের বিক্ষোভকারীদের সঙ্গে ট্রাম্পের বিশ্বাসঘাতকতা। ইশরাক ও রুমিনকে নিয়ে নতুন চাঞ্চল্য। এবার বিস্তারিত। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জানিয়ে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি। তবে বিষয়টি এখনও সমাধান হয়নি। বিশ্বকাপ ভেন্যু জটিলতায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক বলে অভিহিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সন্তোষজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয় তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। এমনকি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সম্ভাবনা বিবেচনায় রেখে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। জিও সুপারের সূত্র জানিয়েছে, পিসিবি মনে করে আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের উপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়। বাংলাদেশের ভেন্যুর সমস্যার সমাধান করতে শনিবার পিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার এন্ড্রু এফ গ্রেভ। বিকেলে বিসিবির সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও। ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি। আইসিসির সঙ্গে বৈঠক শেষেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। এই বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। এদিকে ক্রিকেট আয়ারল্যান্ডের একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলছি। ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়া বহু মানুষ এখন নিজেদের প্রতারিত মনে করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও অবস্থান পরিবর্তনের পর বিক্ষোভকারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। ৩৮ বছর বয়সী সিভাস সিরজাদ ছিলেন তেহরানের এক বিক্ষোভকারী। পরিবারের সতর্কতা উপেক্ষা করে তিনি আন্দোলনে যোগ দেন, কারণ ট্রাম্পের বক্তব্য তিনি বিশ্বাস করেছিলেন যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াবে। কিন্তু ৮ জানুয়ারি তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন শিরজাদ। তার ১২ বছর বয়সী সন্তান এখনও বাবার ফেরার অপেক্ষায়। শিরজাদের এক আত্মীয় জানান, আন্দোলনে না যাওয়ার জন্য পরিবার থেকে বারবার নিষেধ করা হয়েছিল, কিন্তু ট্রাম্পের আশ্বাসের কথা উল্লেখ করে শিরজাদ বলেছিলেন, আমাদের পাশে যুক্তরাষ্ট্র আছে। বাস্তবে সেই আশ্বাস আর কার্যকর হয়নি। ১৩ জানুয়ারি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লেখেন, আন্দোলন চালিয়ে যান, সাহায্য যাচ্ছে। এতে আন্দোলনে নতুন করে উৎসাহ তৈরি হয়, কিন্তু পরদিনই তার সুর পাল্টে যায়। তিনি জানান, ইরানের শাসকদের কাছ থেকে মৃত্যুদণ্ড কার্যকর না করার আশ্বাস পেয়েছেন। এর পরপরই যুক্তরাষ্ট্র প্রশাসন সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকেও সরে আসে। এই অবস্থানে হতাশ হয়ে পড়েন আন্দোলনকারীরা। হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস থাকলেও বাস্তবে দমন পীড়ন থামেনি। তেহরানের রাজপথ ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। অন্য শহরগুলোতে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ চললেও ইন্টারনেট বন্ধ থাকায় সেসব আন্দোলনের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না। এক মানবাধিকার কর্মীর মাধ্যমে দ্য গার্ডিয়ানকে পাঠানো বার্তায় তেহরানের এক বাসিন্দা জানান, বর্তমানে ব্যাপক গণগ্রেফতার চলছে। তার আশঙ্কা, আন্তর্জাতিক মনোযোগ কমে গেলেই মৃত্যুদণ্ড কার্যকর শুরু হবে। তেহরান কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী এরফান সুলতানের ফাঁসি স্থগিত করে আপাতত নমনীয়তার ইঙ্গিত দিলেও বিদেশে অবস্থানরত বহু ইরানি বিক্ষোভকারী নিজেদের প্রতারিত মনে করছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত ইলহাম বলেন, এবার মনে হয়েছিল পরিস্থিতি বদলাবে, কিন্তু সেই আশা ভেঙে গেছে। অনেক প্রবাসী ইরানি মনে করছেন ট্রাম্পের অবস্থান পরিবর্তনের ফলে শাসকরাই সুবিধা পেল। তারা আশা করেছিলেন যুক্তরাষ্ট্র সরকার পতনের আন্দোলনে সহায়তা করবে, কিন্তু তার বদলে ট্রাম্প শাসকদের সঙ্গে আলোচনার পথে হাঁটছেন।
ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কূটনীতির আহ্বান বিক্ষোভকারীদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। এলহাম বলেন, ট্রাম্প যদি শাসকদের টিকে থাকার সুযোগ দেন তাহলে সাধারণ ইরানিদের ভরসা চিরতরে ভেঙে যাবে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলেও সেটি বিক্ষোভকারীদের জন্য কতটা সহায়ক হতো তা নিয়ে প্রশ্ন রয়েছে। বরং এতে শাসক গোষ্ঠী আরও কঠোর হতে পারত এবং আন্দোলনকারীদের বিদেশি শক্তির দালাল হিসেবে চিহ্নিত করার সুযোগ পেত। তবুও ইরানের ভেতরে ও বাইরে কিছু মানুষ এখনও আশা করছেন বিশ্ব একদিন তাদের পাশে দাঁড়াবে। কানাডায় বসবাসরত আজম জাংরাবি বলেন, ট্রাম্পের কথায় মানুষ আস্থা রেখেছে, কিন্তু তিনি শেষ পর্যন্ত পদক্ষেপ না নিলে সে বিশ্বাস ভেঙে যাবে, যা ইরানিরা আজীবন মনে রাখবে। যদিও যুক্তরাষ্ট্র পুরোপুরি সামরিক বিকল্প তৈরি করেনি। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালজ জানিয়েছেন, সব বিকল্প এখনও খোলা রয়েছে। মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরীর যাত্রা ও ইসরায়েলের প্রতিরক্ষা জোরদারের ঘটনাও ইঙ্গিত দেয় ইরানে হস্তক্ষেপের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। তবে আপাতত ইরানের আন্দোলনকারীরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। ইন্টারনেট বন্ধ, গ্রেফতার আর দমন পীড়নের মধ্যে ফের রাজপথে নামা নিয়ে দ্বিধায় তারা। তেহরানের এক বাসিন্দা দ্য গার্ডিয়ানকে লিখেছেন, আন্দোলন থেমে গেছে, এখন সবাই দেখেছে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত কি করেন। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, জাতীয় সংসদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ 24টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরকারী হয়েছিল। হ্যাঁ, ভোটের পক্ষে আছি সে প্রমাণ নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। রোববার দিবাগত রাত 1:45টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। যে 4 প্রশ্নে গণভোট। আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদ রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে ব্যাখ্যা চেয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে নোটিশ পাঠিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। রোববার রাতে এই নোটিশ পাঠানো হয়। এতে আগামী 22 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, গত 17 জানুয়ারি বিকেল আনুমানিক 4টা থেকে 5টার দিকে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে 400 থেকে 500 জন লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর লঙ্ঘন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এ সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে ঔদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেন। ঘটনার এক পর্যায়ে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না। মাথায় রাখেন, আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না। এ সময় আপনার অন্যান্য কর্মী সমর্থকরাও মারমুখী আচরণ করে। এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাসমূহের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করায় আগামী 22 জানুয়ারি বেলা 11টায় বা তদপূর্বে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। 17 জানুয়ারি ছিল ওই চিঠির জবাব দেওয়ার শেষ সময়। সে সময়ের ভেতরে তিনি সে জবাব দেননি, দিয়েছেন তা পেরিয়ে যাওয়ার পর। অবশেষে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বিসিবির এই পরিচালক। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ইতিবাচক বলেই ধারণা পেয়েছেন। জবাব পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার বিসিবিতে এসে নিজেই জমা দেন। তবে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন সেটাও নাকি জানিয়েছেন চিঠিতে। ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাজমুলের পদত্যাগ দাবি করে। ফুটবল ভক্তদের প্রত্যাশা মেটাতে এবার বিশ্বকাপ নিয়ে নতুন স্বপ্নের কথা শোনালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বিশ্বাস করেন বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে এবং সেই দিন হয়তো খুব বেশি দূরে নয়। গত শুক্রবার ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ইনফান্তিনো। প্রশ্ন ছিল সরল, বাংলাদেশ কি কোনোদিন বিশ্বকাপে খেলতে পারবে? কিন্তু উত্তরে ফুটবল বিশ্বের শীর্ষ ব্যক্তির কণ্ঠে ছিল আশাবাদ ও শ্রদ্ধা। ইনফান্তিনো বলেন, অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপ খেলতে পারে। ফিফার লক্ষ্যই হলো বাংলাদেশ সহ যেসব দেশ এখনও বিশ্বকাপে অংশ নেয়নি তাদের জন্য সুযোগ সৃষ্টি করা। এই মন্তব্যে তার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এমন একটি বিশ্বকাপের স্বপ্ন দেখেন তিনি, যেখানে ফুটবলের আনন্দ ও প্রতিযোগিতা বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে যাবে। বাংলাদেশের ফুটবল নিয়ে ইনফান্তিনোর মূল্যায়ন আরও অনুপ্রেরণাদায়ক। তিনি বলেছেন, বাংলাদেশ একটি দারুণ ফুটবল প্রেমী দেশ। এখানে ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দেশটির সত্যি একটি সুযোগ আছে। বাংলাদেশে ফুটবল ও ফুটবলের সঙ্গে জড়িত মানুষদের উন্নয়নে বড় বিনিয়োগ করছে ফিফা। ইনফান্তিনোর এই বক্তব্য কেবল সৌজন্যমূলক নয়, এটি বাস্তবতারও প্রতিফলন। সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশে ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে। আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ফুটবল অবকাঠামো ধীরে ধীরে উন্নত হচ্ছে। ফিফা সভাপতি আরও বলেন, প্রতিভা সারা পৃথিবীতেই আছে, বাংলাদেশেও আছে। আমরা চাইছি খুব শিগগিরই বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে। এই সংক্ষিপ্ত অথচ শক্তিশালী বক্তব্যে লুকিয়ে আছে আকাশ ছোঁয়া এক অনুপ্রেরণা। ইনফান্তিনো বিশ্বাস করেন, প্রতিভা কোনো একক দেশের সম্পত্তি নয়, এটি ছড়িয়ে আছে পৃথিবীর প্রতিটি কোণে। সেই প্রতিভাকে বিশ্বমঞ্চে পৌঁছে দেয়াই ফিফার দায়িত্ব। ফিফার সাম্প্রতিক প্রকল্পগুলো তারই ইঙ্গিত দেয়। বাংলাদেশে ফুটবল অবকাঠামো, কোচিং শিক্ষা, রেফারি উন্নয়ন ও তরুণদের ট্যালেন্ট প্রোগ্রামে ফিফার বিনিয়োগ বেড়েছে কয়েকগুণ। শুধু মাঠে নয়, মাঠের বাইরের দিকেও গড়ে উঠেছে সেই বিশ্বমানের ভিত্তি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার আমার জীবনে এমন কিছু লোক আছে যারা প্রতিনিয়ত নেতিবাচকতা ছড়ায়। ধরুন, দেখা হলেই বলে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি এই কাজটি কেন করছো, এখানে সফল হতে পারবে না, তুমি ব্যর্থ। এই ধরনের লোক যখনই আপনি দেখবেন তখন তাদেরকে এড়িয়ে চলবেন। আপনার বন্ধু তালিকায় যদি এ ধরনের লোক থাকে, আজকে এই মুহূর্তেই তাদেরকে ছাঁটাই করে দিন। যাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা পান তাদের সাথে সঙ্গ দেবার চেষ্টা করুন, তাদেরকে বন্ধু তালিকায় রাখুন, তাদের সংস্পর্শে আসুন। তাহলে অনুপ্রাণিত হবেন, এগিয়ে যাবেন। হতাশাবাদী বা নেতিবাচক লোকদের পরিহার করলে জীবন অনেক নির্বিঘ্ন হবে। আপনি আপনার লক্ষ্য পানে নির্বিঘ্নে এগিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটি থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে তাদের প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকি সেনাবাহিনীর হাতে রয়েছে। 18 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী দীর্ঘদিন ধরে ঘাঁটিটি ব্যবহার করছিলেন। তবে সেখান থেকে তাদের সরে যাওয়ার পর ইরাকি সেনারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। 2024 সালে ওয়াশিংটন ও বাগদাদ একটি সমঝোতায় পৌঁছায়। এর আওতায় ইরাক থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী ধাপে ধাপে প্রত্যাহার এবং ভবিষ্যতে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আইন আল আসাদ বিমান ঘাঁটি বহু বছর ধরে মার্কিন ও জোট বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি ছিল।
আঞ্চলিক উত্তেজনার সময়গুলোতে বিশেষ করে 2020 সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল এই ঘাঁটি। ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল মার্কিন বাহিনীর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু সীমিত লজিস্টিক সমস্যার কারণে অল্প সংখ্যক সেনা এখনও ঘাঁটিতে রয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে তিনি বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান। রয়টার্স জানিয়েছে, প্রত্যাহার প্রক্রিয়া ঠিক কবে থেকে শুরু হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে শত শত মার্কিন সেনা ইরাক ত্যাগ করে এবং 2026 সালের শেষ নাগাদ বাকি সেনারাও দেশ ছাড়বে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।